ফুটবল নিয়ে উন্মাদনা এই মুহূর্তে বাংলাদেশের চরমে। আরো একটা মিশন আসছে এফসি এশিয়ান কাপ বাছাইয়ে হোম ম্যাচ হংকং এর বিপক্ষে, এরপর ভারতের বিপক্ষে হোম ম্যাচ আছে বাংলাদেশের মাটিতে। দারুণ এক উন্মাদনায় কাটছে 2025টা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য। ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটার পর আসলে ফুটবল ফেডারেশনের উপর প্রত্যাশার মাত্রাটা এখন চরমে। তার উপর হামজা, সমিত সোম, ফাহমিদুলের পর কিউবা মিশালও কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে ক্লাবের হয়ে বসুন্ধরা কিংসের হয়ে খেলছে। তার আগে জামাল ভুঁইয়া, তারেক কাসি, একটা দারুণ ব্যাপার বাংলাদেশের ফুটবলের জন্য। কিন্তু চাপটা আসলে ফুটবল ফেডারেশনের উপর কতটা। কথা বলবো আজকে সেসব নিয়ে। কথা বলবো এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশের নারীরা কোয়ালিফাই করেছে এবং একই সঙ্গে আন্ডার-20 দলও কোয়ালিফাই করেছে। সেসব বিষয়ের পাশাপাশি লিগ নিয়ে একটা বড় প্রত্যাশা, বড় চাপ বাংলাদেশের ফুটবল ফেডারেশনের উপর। লিগটা সঠিকভাবে ভালোভাবে করা যাবে কিনা, এর মধ্যে বাংলাদেশের ফুটবল ফেডারেশনের ওমেন্স উইং এর প্রধান মাহফুজ আক্তার কিরণ বলেছেন যত ব্যস্ততাই থাকুক নারী ফুটবল লিগও তারা ডিসেম্বরে করবে। আসলে এত ব্যস্ততা, এত কিছু কিভাবে সামলাবে ফুটবল ফেডারেশন? সবকিছুর মূলে অর্থ, সেই অর্থটা আসবে কোত্থেকে? কথা বলবো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিমের সঙ্গে এবং একই সঙ্গে তিনি বাফুফের মার্কেটিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান। ফাহাদ করিম, আপনাকে স্বাগত আমাদের আরটিভিতে। আসসালামু আলাইকুম, আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আরটিভির সকল দর্শককে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। ফাহাদ, যে বিষয়টা প্রথমে একটু জানতে চাইবো যে ঘরের মাঠে সিঙ্গাপুরের ম্যাচটা যে হাইপটা ছিল সেটা নিশ্চিতভাবে দীর্ঘদিন পর বাংলাদেশের ফুটবলকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। হংকংয়ের বিপক্ষে 1 মাস পরেই কি প্রস্তুতি আপনাদের? ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে সিঙ্গাপুরের ম্যাচটা আমাদের জন্য একটি অ্যাসিড টেস্ট ছিল, লিটমাস টেস্ট বলতে পারেন। সো সেটার মাধ্যমে আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে। আমরা অনেক দিন পর ফুটবলের প্রতি মানুষের এত ভালোবাসা দেখেছি, এত ডিসিশন দেখেছি। সো ডেফিনেটলি সেটা থেকে আমরা সেই খেলার পরে আমি বলেছি, আমাদের কম্পিটিশন কমিটির সম্মানিত সদস্য চেয়ারম্যান সবাই বলেছেন যে আমরা সেখান থেকে আমাদের লার্নিংটাকে ইউজ করে আগামীতে প্ল্যান করি। সেজন্য আপনি জেনে খুশি হবেন যে খুব রিসেন্টলি কিন্তু আমাদের কম্পিটিশন কমিটিকে মিটিং করে এবং খুব শীঘ্রই আমাদের যা যা দরকার সেগুলি টেন্ডারগুলি কিন্তু ওরা ফ্লোট করে দেবে। আমাদের প্ল্যান হচ্ছে সেপ্টেম্বরের মোটামুটি 10 তারিখের ভিতরে সব ভেন্ডারগুলিকে আমরা সিলেক্ট করব। তারপর থেকে আমরা কাজ শুরু করবো এবং আমি বিশ্বাস করি সিঙ্গাপুরে যে হাইপটা ছিল ইনশাআল্লাহ তার থেকে বেশি হাইপ হবে এবং ইনশাআল্লাহ আরো ভালোভাবে আমরা ওভারঅল ব্যবস্থাপনা করতে পারবো এবং দর্শকরা সেদিন যেগুলো একটা ডিফারেন্ট লেভেলের অভিজ্ঞতা পেয়েছিল এবার ইনশাআল্লাহ তার থেকে বেটার কিছু হবে ইনশাআল্লাহ। দুটো বিষয় এখানে আসে যে হচ্ছে কি দর্শকদের কিছু অভিজ্ঞতা ছিল যে পানি কিনে খাওয়ার ব্যাপারটা এবং একই সঙ্গে টিকেটের অপ্রাপ্তি। হ্যাঁ, অনেক দর্শকই যারা সবসময় মাঠে থাকেন বাংলাদেশের একটা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত শ্রেণী বলা যায়, তারা ফুটবলের টানে ফাঁকা মাঠেও আসেন, ফুটবল গুরুত্বপূর্ণ ম্যাচে না হলেও আসেন। এবার কি আসলে মানে লাস্ট ম্যাচে আমরা দেখেছি যে হচ্ছে তারা উপকৃত হয়েছে, এবার কি তাদের জন্য কোনো স্পেশাল কিছু? দেখুন, আমি এভাবে একটা কথা বলতে চাই যে সেদিন যারা যারা ফুটবল খেলা দেখতে এসেছিল আমি তাদের সাথে আলাদা করে করে ডিফারেন্সিয়েট করবো না। তো যারা ফুটবলকে ভালোবেসে তারাই কিন্তু এসছে। আপনি স্টেডিয়ামে থাকেন, ফ্যান জোনে থাকেন, কিংবা বাসায় টিভিতে দেখেন, কিংবা আপনি আপনার ফোন দেখেন, আপনি ফুটবল ফ্যান, সেটাই আমার কাছে বড় কথা। তো আমরা লাস্ট টাইম কিন্তু এই ফ্যানদের সুবিধার্থেই আমরা অনলাইন টিকিটিং করেছি, আমরা চেষ্টা করেছি স্টেডিয়ামের আয়োজনটা সুন্দর করার জন্য। তো ডেফিনেটলি আমাদের দর্শকদের কিছু বাজে অভিজ্ঞতা হয়েছিল, ইল এক্সপিরিয়েন্স হয়েছে, যেটাকে নিয়ে আমরা অবশ্যই কাজ করবো। বাট এগেইন আমার থেকে সীমাবদ্ধ আছে। টিকিট হচ্ছে মাত্র 18,000 মধ্যে গ্যালারি, আর ওদের 2 থেকে 3,000 হচ্ছে হসপিটালিটি এন্ড আদার্স। সো এই মানে আমি মনে করি ফুটবলের এটি একটা অর্জনই বলতে পারে যে একটা ক্রাইসিস আছে টিকিটের জন্য। এটা তো আমরা মানে স্টেডিয়ামের ক্যাপাসিটিটা বাড়াতে পারবো। সো সেক্ষেত্রে আমি চাবো যে আমরা যখন এবার অনেক আগে থেকে আমরা অ্যানাউন্স করবো, সো যারা আমাদের জেনুইন ফ্যান আমি আশা করবো তারা যেন ইনশাআল্লাহ প্রথম থেকেই অনলাইনে তারা টিকিট নেওয়ার চেষ্টা করে। এবং গতবার অনলাইন টিকিটিং আমাদের ইনিশিয়ালি কিছু চ্যালেঞ্জেস এসেছিল, সেটাকে ডেফিনেটলি আমরা এবার মিটিগেট করবো। আমরা এবার ওভাবেই ভেন্ডর সিলেক্ট করবো ইনশাআল্লাহ, যেন এই ধরনের কোনো প্রবলেম না হয়, সো দ্যাট যারাই টাইম মতো ঢুকে তারা যেন টিকিটটা অ্যাক্সেসটা পায়। এবং এর বাইরে আপনি যেটা বলেছেন যে ইনসাইড স্টেডিয়াম, স্পেশালি পানির ব্যাপারটা এবং খাওয়ার ব্যাপারও কিন্তু অনেক আমাদের কাছে কমপ্লেইন্স এসেছে, রাইট? এগুলি আমরা ডেফিনেটলি খুব সিরিয়াসলি দেখবো, বিকজ এইটা কোনো মতেই হওয়াটা কোনো মতেই মানা যায় না। এবং এবার আমরা ইনশিওর করবো যে আপনার
ফুড এবং বেভারেজ যেন ভালোভাবে থাকে। আমাদের প্ল্যান যেটা আমরা কম্পিটিশন কমিটিতে শেয়ার করেছি, ইনশাআল্লাহ তারা আপনাদেরকে বলবো যে এবার আমরা আগে থেকেই কোন কোন ফুডের কত দাম হবে স্টেজ ইনভিটেশন আমরা আগে থেকে অ্যানাউন্স করি, যেন কেউ দর্শকদের চাহিদার কোনো ইল সুবিধা নিতে না পারে। এক, দ্বিতীয়ত আমরা এবার চেষ্টা করবো এবং আমি মনে করি আবার করবো, আমরা পানিটা ইনসাইড স্টেডিয়াম বিনামূল্যে দেবো ইনশাআল্লাহ। আমরা ড্রিঙ্কিং ওয়াটারের এনাফ অ্যারেঞ্জমেন্ট করবো অ্যান্ড ইট উইল বি সার্ভড উইদাউট এনি কস্ট। অর্থাৎ পানি যেন কাউকে কিনতে না হয় স্টেডিয়ামের ভিতরে, আমরা সেটার জন্য কাজ করছি ইনশাআল্লাহ। নিশ্চিতভাবে হচ্ছে যে হংকং ম্যাচটা একটা ডিফারেন্ট অ্যাটমসফিয়ার দিতে পারে। আপনার কাছে এই মুহূর্তে যদি প্রশ্ন করি হচ্ছে যে সমীর হামজা এবং ফাহমিদুল এরপর কিউবা মিশেলকে নিয়ে একটা বড় হাইপ আছে। আপনার কাছে এখন আপনি মার্কেটিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান, আপনার কাছে আসলে ওই রাস্তাগুলোতে হাঁটাটা কতটা ইজি কিংবা কতটা চ্যালেঞ্জিং? আমি ফাইন্যান্সিয়াল বেনিফিটের কথা বলছি বাফুফে। ডেফিনেটলি আপনি প্রথমত জেনে খুশি হবেন যে আমরা আমাদের লাস্ট ইসি মিটিংয়ে আমরা দেখেছি আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ভুটান এবং সিঙ্গাপুর যে ম্যাচ, সেই ম্যাচ থেকে এর আগে তো আমরা বলেছিলাম যে আলহামদুলিল্লাহ আমাদের কোনো খরচ দিতে হয়নি বিএফএফ এর, আলহামদুলিল্লাহ। বা সেদিন কিন্তু আমরা অ্যাকাউন্টসে দেখেছি আমাদের একটা ভালো অ্যামাউন্ট কিন্তু প্রফিট হয়েছে। আমি চাবো আমাদের কম্পিটিশন কমিটি সেটা অফিসিয়ালি অ্যানাউন্স করতে, এটা তাদেরই অর্জন সত্যি কথা। সো আমি বিশ্বাস করি যে ডেফিনেটলি আমরা যেভাবে জাঁকজমকভাবে সেদিন অনুষ্ঠানটা আয়োজন করেছিলাম, আমরা চেষ্টা করবো তার থেকে বেটার কিছু করার জন্য। এবং ডেফিনেটলি বিএফএফ ইনশাআল্লাহ ফাইন্যান্সিয়ালি এই হংকং ম্যাচটাকেও একটি ভালো গেইন করবে, যেটা ডেফিনেটলি উইল বি ব্যাক ইউজড ফর ফুটবল অ্যান্ড ন্যাশনাল টিম এন্ড সো অন। সো চ্যালেঞ্জ আছে, কোনো সন্দেহ নাই, বাট চ্যালেঞ্জটাকে মিটিগেট করার জন্য আমি এবং আমার যে কমিটি আছে আমরা সকলে প্রস্তুত। বিএফএফ এর সকল কর্মচারী, সকল ইসি মেম্বার, সকল সাপোর্টিভ টিম, আমরা সবাই অ্যাজ এ টিম উই আর রেডি টু ফেস ইট। এবং ইনশাআল্লাহ আমি মনে করি যে এই হংকং এর ম্যাচ থেকেও ফুটবল ফেডারেশন সাকসেসফুলি আয়োজন করবে এবং একটি ফাইন্যান্সিয়াল বেনিফিট হবে ইনশাআল্লাহ। বেনিফিটের অঙ্কটা কিন্তু এখন যেহেতু এটা একটি ম্যাচ, আমার জন্য আপনাকে এখন বলতে একটু ওটা আপনি কমার্শিয়াল কমিটি দিতে তাদের অর্জন, আমি এটা বলতে চাই না, বাট আমি এতটুকু বলতে পারি ইটস সিগনিফিকেন্ট অর্জন হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা দেখেছি অ্যাকাউন্টসে যেটা হয়েছিল সেদিন আমাদেরকে কম্বাইন করে প্রেজেন্ট করা হয়েছিল। তখন আমরা তাদেরকে বললাম যে তোমরা এটা দুটো আলাদা করে দাও, ভুটান এবং সিঙ্গাপুর ম্যাচটা, বাট কম্বাইন ফিগার তো আমি দেখেছি। সো ওটা আমাদের কম্পিটিশন কমিটি বলতে আমরা নেক্সট উইক অ্যানাউন্স করবে। ভালো আলহামদুলিল্লাহ ইনকাম হয়েছে আমাদের এবং আমি মনে করি আয়োজনটা সফল হয়েছে। সো আশা করি যদিও বা হংকং এর একটি ম্যাচ, সো অত হয়তো ইনকাম হবে না, বাট ডেফিনেটলি উইল আর্ন, ডেফিনেটলি বিএফএফ এর পকেট থেকে কোনো খরচ হবেই তো নয়, বরং বিএফএফ তহবিলে কিছু ফান্ড আসবে ইনশাআল্লাহ। একটু নারী ফুটবলের একটা ভালো একটা রেজাল্ট আমরা দেখলাম, এশিয়ান কাপ কোয়ালিফাই করে ফেলেছে, এটা একটা দারুণ ব্যাপার। বাংলাদেশের ফুটবলে 24 ভাগ উন্নতি হয়েছে নারীদের এবং আন্ডার 20ও কোয়ালিফাই করে ফেলেছে। এইটার ব্যাপারে একটা বড় রকমের সাপোর্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশন দিবে তাদের প্রস্তুতিতে, এবং যেখানে একটা বিগ প্ল্যানের কথা মাহফুজাতে কেউ গতকাল জোগাড়ের মাধ্যমে বলেছে। তো এই আর্থিক জোগাড়টা আসলে কিভাবে করবেন, এবং এটার সঙ্গে আমরা দেখলাম নতুন নতুন স্পন্সর বাংলাদেশ নারী ফুটবলটাকে আপনারা ফিল্ম করার জায়গায় বেশি প্রায়োরিটি দিচ্ছেন, এই প্ল্যানটা আসলে কিভাবে? জি ডেফিনেটলি, মানে আপনাকে বলি আমাদের সম্মানিত সভাপতি তারেক আল সাহেব, আমাদের সম্মানিত চেয়ারম্যান কিরণ আপা, এবং আমরা সকলে মিলে আমরা একটা ভেরি অ্যাম্বিশিয়াস একটা প্ল্যান করছি আমাদের নারী ফুটবলের প্রস্তুতির জন্য। মিশন অস্ট্রেলিয়া এবং মিশন থাইল্যান্ড, আমাদের দুটো মিশন আছে। সো প্রিপারেশনটা যেন একদম টপ ক্লাস হোক, সেই জন্য আমিও বারবার বলেছি, এবং যারা আমাদের ইন্ডিয়ার চেয়ারম্যান কিরণ আপা অলরেডি ফ্রেন্ডলি অ্যানাউন্স করেছে আপনি দেখেন। সো আমাদের প্রস্তুতিটা ডেফিনেটলি খুবই ভালো হবে ইনশাআল্লাহ, এবং একই সাথে সেটার জন্য অর্থ যোগানটা অনেক বড় একটা অ্যামাউন্ট এবং অনেক বড় ব্যাপার এবং ভেরি চ্যালেঞ্জিং, কোনো সন্দেহ নেই। আপনাকে বুঝতে হবে যতই আমাদের সাকসেস হতে থাকে কেন আমাদের মার্কেট সীমাবদ্ধতা আছে। বাট দ্য গুড থিং ইজ ডেফিনেটলি আপনি জেনে খুশি হবেন খুব শীঘ্রই, আমার মনে হয় আগামী মাসের প্রথম সপ্তাহে সেপ্টেম্বরের ফার্স্ট উইক কিংবা মানে সেপ্টেম্বরের মাঝামাঝি আপনি ইনশাআল্লাহ আমাদের নারী ওমেন টিমের সাথে একটি মাল্টিন্যাশনাল যোগ দিতে যাচ্ছেন, ডেভেলপমেন্ট পার্টনার হিসাবে তারা আসছেন। এবং মিশন অস্ট্রেলিয়াকে মাথায় রেখে আমি বেশ কিছু স্পন্সরের কথা বলছি, সেটাও হয়তো সেপ্টেম্বরের মধ্যে ইনশাআল্লাহ আমরা অ্যানাউন্স করতে পারবো। সো ডেফিনেটলি একজন তো আসছেই, মোস্ট লাইকলি দুজন পার্টনার আসবে ওভারঅল মিশন অস্ট্রেলিয়াকে সাপোর্ট করার জন্য এবং একই সাথে নারী ফুটবল দলকে সাপোর্ট করার জন্য। সো নারী ফুটবল দলকে একজন আসছে পুরো নারী ফুটবল দলের জন্য, তাদের সাথে তারা ডেভেলপমেন্ট পার্টনারশিপ আসছে ইনশাআল্লাহ। আর আপনি
খেয়াল করে দেখবেন আমি কিন্তু আমাদের লাস্ট একটা প্রেস ব্রিফিং হয়েছিল সবাই একসাথে, আমি কিন্তু বলেছিলাম যে দুটো পার্টনার ইনশাআল্লাহ বাই ডিসেম্বর আপনারা পাবেন ইনশাআল্লাহ। সো একটি মোটামুটি কনফার্ম হয়ে গিয়েছে, আমরা জাস্ট এখন ফাইনাল স্টেজে আছি। তারা ডেভেলপমেন্ট পার্টনারশিপ পাবে ইনশাআল্লাহ $9 জন্য। আর আরেকজন এন্টিটির সাথে আমরা কথা বলেছি, দুটো এন্টিটি ইনফ্যাক্ট, তারা আসছে খালি মিশন অস্ট্রেলিয়া থেকে। সো হোপফুলি এই দুজন আসলে আমাদের ওভারঅল প্রিপারেশনের একটি ভালো পোর্শন কভার হয়ে যাবে। এর বাইরে তো আমরা অবশ্যই আমাদের যে গ্যাপ থাকবে সেটা আমরা কাজ করব, আমরা চেষ্টা করব। এবং এটা অনেক বড় চ্যালেঞ্জ, বাট আমি বিশ্বাস করি আমার সভাপতি বলেছেন যে, আমিও বারবার বলেছি এবং প্রেরণাও এটা বলেছেন যে ফাইন্যান্সিয়াল হার্ডেলের জন্য আমাদের প্ল্যানিং ব্যর্থ হবে না। সো ইনশাআল্লাহ হোয়াট এভার ইজ দ্য রিকোয়ারমেন্ট আমরা এটা মার্কেট থেকে রিলিজ করে উই উইল এনশিওর যে প্ল্যানের প্রিপারেশন লোকাল স্পন্সর আমি ডেভেলপমেন্ট পার্টনারশিপে যারা আসছেন তারা একজন মাল্টিন্যাশনাল, বাংলাদেশে দীর্ঘদিন ধরে আছে, বাট ইটস মাল্টিন্যাশনাল। আর মিশন অস্ট্রেলিয়ার জন্য যে দুটো কোম্পানির সাথে কথা বলেছি তার দুজনেই বিদেশি কোম্পানি, ইন্টারন্যাশনাল কোম্পানিজ যারা বাংলাদেশে অপারেট করছে। সো ইয়া তিনজনই মাল্টিন্যাশনাল। চ্যালেঞ্জেসটা হচ্ছে কি, যদি আমি বলি লিগ শুরু হচ্ছে, লিগের একটা বড় রকমের হাটটা শোনা যাচ্ছে, কিন্তু মাঠগুলো আসলে প্রিপেয়ার্ড না। আপনার এই লিগটা সেল করার লাইনটা কি, এটা কি আসলে কোনো পর্যায়ে গেছে নাকি আমি ফুটবল নিয়ে আছি? সত্যি কথা হচ্ছে না, ফুটবল অনেক সময় দিয়ে দিচ্ছে এখন। আই হ্যাভ টু বি ভেরি অনেস্ট। আমাদের অনেক ব্যস্ত হয়ে যাচ্ছে, বিকজ থাকে না আমাদের এই আলহামদুলিল্লাহ এশিয়ান যে কোয়ালিফাই করেছি, এটার তো একটা পুরো নতুন, এটা তো কোয়ালিফাই করার আগে তো আমরা জানতাম না। এবং আমাদের যে প্রিপারেশন প্ল্যান সেটার বাজেটটা অনেক বড়। সো এটা অনেক সময় নিয়ে নিচ্ছে, কোনো সন্দেহ নাই। বাট ইভেন দেন আমি কিন্তু ইলেকশনের সময় বলেছিলাম যে, এবং এরপরেও বলেছি যে আমি চাই যে আমাদের লিগটাকে পুরো রিব্র্যান্ড করে প্লেস করার জন্য। এবং এটাও আমি বলেছিলাম যে হয়তো এটা এক মৌসুমে সম্ভব হবে না, বাট এটা আমরা করবো ইনশাআল্লাহ আমাদের ঠিক করবো। আমার এবারের পার্সোনাল প্ল্যান, আমি জানি না আমি কতটুকু সম্ভব হবো, আমার পার্সোনাল প্ল্যান ব্রডকাস্টিং থেকে কাজ করা। আমার ইচ্ছা যে 90টা খেলা হয় আমাদের, সেই 90টা খেলাকে অ্যাটলিস্ট 4টে ক্যামেরা, মিনিমাম 4টে ক্যামেরা দিয়ে আমরা 90টি খেলে টেলিকাস্ট করতে পারি, সে আয়োজনটা আমি করতে চাই, বোথ ইন টিভি অ্যান্ড ইন ডিজিটাল প্ল্যাটফর্ম। মাল্টিপল প্ল্যাটফর্ম হতে পারে, একটা প্ল্যাটফর্ম হতে পারে, বাট প্রতিটি খেলা যেন ব্রডকাস্ট হয় ন্যূনতম 4টি ক্যামেরায়। এটা নিয়ে আমি কাজ করতে চাই এই পার্টিকুলার মৌসুমটাতে, এবং আমি আশা করি আমি স্পন্সরদের সাপোর্ট করতে পারবো। আর গোয়িং ফরওয়ার্ড ডেফিনেটলি আপনি দেখবেন যে আমি যদি এটা আলহামদুলিল্লাহ এবার করতে পারি, আগামীতে তখন আমি অন্য জিনিসগুলো করবো, অর্থাৎ লিগের ওভারঅল ব্র্যান্ডিং নিয়ে কাজ করবো। আপনি যে কথাগুলি বলছেন যে মাঠের ওভারঅল ব্র্যান্ডিং, সেগুলো নিয়ে আমি কাজ করবো। বাট এবার পুরোটা নিয়ে কাজ করা আসলে ইটস ভেরি ডিফিকাল্ট। আপনি তো বুঝবেন এইসব কাজ ফেজ বাই ফেজই হয়। বাট ডেফিনেটলি প্রোডাকশনটা আমি মনে করি একটা অনেক বড় ঘাটতি ছিল, যে আর খেলাগুলো দেখানোর একটা ব্যাপার ছিল, এটাকে আমি এই বছর ইনশাআল্লাহ করবো। নারী লিগটা আসলে ডিসেম্বরের ঘোষণা এসেছে, আপনারা বলেছিলেন ফ্র্যাঞ্চাইজি লিগ করবেন, কিন্তু আসলে এইটাকে আসলে বাস্তবে আচ্ছা, আমি আপনাকে বলি, আমরা যখন নির্বাচিত হয়ে আসি, আমি নিজেই কিন্তু বলেছিলাম 3টি লিগের কথা। একটি আমরা বলেছিলাম যে নেশন ওয়াইড লিগ করবো, ক্লাব ভিত্তিক বিভাগ লিগ। একটি বলেছিলাম জাতীয় লিগ, এবং একটি বলেছিলাম ফ্র্যাঞ্চাইজি। তো আমাদের যেটা আমরা নেশন ওয়াইড করতে চাই, সেটাকে আমরা এবার আপনি দেখবেন আমাদের জেএফএ আন্ডার 14 যেটা হয়, সেটা কিন্তু তারুণ্যের উৎসবের একটি অংশ করে আমরা কিন্তু এবার একটু এক্সপ্যান্ড করেছি, মানে খেলাও বাড়িয়েছি, দলদের ইনভলভমেন্টও বাড়িয়েছি। সো নেশন ওয়াইড আমরা ওই কাজটা করছি, ওই একটা পোর্শন আমরা করতে পারছি। জাতীয় লিগ যেটা ওয়ার্মিং এর চেয়ারম্যান সময় আমরা বলেছেন, ইনশাআল্লাহ আমরা ডিসেম্বর, মিড ডিসেম্বর অথবা ডিসেম্বরের শেষও হতে পারে, বাট এবার আমরা করবো ইনশাআল্লাহ। এটা আমার ব্যক্তিগত প্ল্যান হচ্ছে ন্যূনতম 6টি দল করার জন্য, এবং অ্যাটলিস্ট 2 মান্থস লং লিগ হবে, মিনিমাম 2 মান্থস লং লিগ হবে। চেষ্টা করবো আরেকটু এক্সটেন্ড করার, বাট ডেফিনেটলি 2 মান্থস লং লিগ হবে। 6টা দল কেন ন্যূনতম? বিকজ আমরা 2 রাউন্ড করবো। সো 10টা খেলা খেললে আমরা এএফসি চ্যাম্পিয়নশিপ কোয়ালিফাই করতে পারি। এটা একটা ক্রাইটেরিয়া আছে যে আপনার একটি ক্লাবকে ন্যূনতম 10টা খেলা খেলতে হবে। সেই জন্যই আমরা মিনিমাম 6 টিমস নিয়ে ডেফিনেটলি আমরা লিগটা করবো। বিকজ আপনাকে বুঝতে হবে আমাদের যে প্লেয়ার পুল আছে, তার মনে করেন হয়তো 35 জন কিংবা 40 জন অকুপাই থাকবে ন্যাশনাল ক্যাম্প, বাট আন্ডার 20 কিংবা সিনিয়র টিম এবং আন্ডার 17 তো একটা বড় পুল অফ প্লেয়ার, কিন্তু ওই সময় তাদের কোনো কিছু নাই। এছাড়া এর বাইরে সমগ্র দেশেও তো প্লেয়ার আছে, আপনার আর্মিতে প্লেয়ার আছে, বিকেএসপিতে প্লেয়ার আছে, ওনাদের জন্য একটা আয়োজনের ব্যাপার। সুতরাং ডেফিনেটলি আমরা লিগটা করবো এবছর ইনশাআল্লাহ, এবং যেটা আপনাকে বললাম অ্যাটলিস্ট মানে মিনিমাম 2 মান্থস এবং মিনিমাম 6টা টিম দিয়ে আমরা এবার করবো ইনশাআল্লাহ।
আর ফ্র্যাঞ্চাইজি লিগটা আমরা এই মুহূর্তে ডিফার করবো, বিকজ আমি তো ন্যাশনাল টিমের প্লেয়ারদের পাবো না। সো ব্যাপারটাতে আমাদের পরে সাইকেল করতে হবে। যদি আমরা মিশন অস্ট্রেলিয়া না হতো তাহলে কিন্তু হয়তো ফ্র্যাঞ্চাইজি প্ল্যান করতাম, তখন হয়তো লিগ তো নাও করতে পারতাম, ফ্র্যাঞ্চাইজি লিগটা বড় করে করতাম। বাট অফকোর্স জাতীয় দল আমাদের প্রায়োরিটি, সো তাদের প্রিপারেশন আমরা হ্যাম্পার করবো। আর আপনি দেখেছেন যে গতকাল অলরেডি কেউ না বলেছেন যে আমাদের অক্টোবর ফ্রেন্ডলিটা লক হয়ে গেছে, নভেম্বর ফ্রেন্ডলি কিন্তু অলমোস্ট লক হয়ে গেছে আমাদের। সো যেহেতু আমাদের একটি দেশ অলরেডি কনফার্ম হয়ে গেছে, আমরা থার্ড কান্ট্রি চেষ্টা করছি ইনশাআল্লাহ। সো মোস্ট লাইকলি ট্রাইনেশন হবে, আর আদারওয়াইজ দুটো ফ্রেন্ডলি দুটো ম্যাচ আমরা খেলবো ইনশাআল্লাহ। সো এই প্রিপারেশন, এই লিগ সরি না জাতীয় দলের এই খেলাগুলো তো আমরা আয়োজন করছি, সেহেতু আমি জাতীয় দলের ক্যাম্পে যে প্লেয়ার তাদের লিগে কিন্তু আসবে না, তারা আসবে না, বিকজ তাদের একই টোনে প্র্যাকটিস খুব জরুরি। সো আমরা ওই জন্য ফ্র্যাঞ্চাইজিটাকে আমরা এখন আপাতত ডিফার করছি, বাট লিগ ডেফিনেটলি করবো এবং ইনশাআল্লাহ অস্ট্রেলিয়া থেকে আসার পরে আমরা বছর নেক্সট সাইকেলে একটা টাইম নিব ফ্র্যাঞ্চাইজি লিগ করার জন্য। কারণ এই তিনটে আয়োজন কিন্তু এখন থেকে রেগুলার হবে, মানে একটি জাতীয় ভিত্তিক আয়োজন, সেটা বিভাগীয় ক্লাব হতে পারে, আন্ডার 14 হতে পারে, আন্ডার 15 হতে পারে, এটা একটা হবে। আমাদের জাতীয় লিগটা ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার হবে এবং ওই এক মাসের লিগ মিনিমাম 10টা খেলা যাবে প্রত্যেকটা ক্লাব খেলে এবং মিনিমাম 2 মাস হয়, এইভাবে করবো এবং আগামী সাইকেলে ফ্র্যাঞ্চাইজিটা অ্যাড হবে ইনশাআল্লাহ। লাস্ট কোশ্চেন, ই ফুটবল আমরা দেখলাম হচ্ছে প্রেসিডেন্ট সাহেব ভিডিও প্রেস কনফারেন্সে ছিলেন, আসলে এইটার প্রসপেক্টটা কি, এটার আপডেটটা কি, বাংলাদেশ আসলে এই ওয়ার্ল্ড কাপটা খেলতে যাচ্ছে, এটার সঙ্গে আপনাদের ডিপার্টমেন্টের কোনো যোগাযোগ আছে? খুব একটা বেশি ইনভলভ এখন আমরা হইনি, বাট ডেফিনেটলি আমরা জানি কি হচ্ছে এবং আপনাকে আপনাকে বলতে পারি এরাই কিন্তু আমরা ফুটসালের ওয়ার্ল্ডে ঢুকেছি। সো ইনশাআল্লাহ সম্মানিত সভাপতি তাবিদ আমাদের নেতৃত্বে কমিটি, আমরা ফুটবলের গ্লোবাল স্কেলে কোনো উইং বাদ দিব না, প্রতিটিতে বাংলাদেশের প্রেজেন্স থাকবে। আপনি ফিফা ক্যালেন্ডার বলেন, এএফসি ক্যালেন্ডার বলেন, যতগুলি কম্পোনেন্ট আছে ইনশাআল্লাহ তাবিদ আমাদের এই কমিটি প্রতিটিতে লাল সবুজের ফ্ল্যাগটা বসানো। সো তারই অংশ হিসেবে আমরা ই ফুটবলে এন্টার করেছি। ই ফুটবলে যারা আমি তাদের সাথে এখনো ওভাবে কাজ করিনি, ইনফ্যাক্ট তাদের সাথে মানে চেনা পরিচয় ওরকম নাই, বাট আমি জানি যে দে আর ফ্রম দ্য ট্রেড, মানে তারা এইসব কাজ করে এবং ভালোভাবে করে। সো আই উইশ দেম অল দ্য ভেরি বেস্ট এবং ডেফিনেটলি তারা দে হ্যাভ রিচড আউট টু আস ফর সাম স্পন্সরশিপ সাপোর্ট, যেটা আমরা অফকোর্স প্রোভাইড করবো এবং আমরা আশা করবো তারা যেন একটা সুন্দর করা হয়। আপনাদের রোড টু রিয়াল ক্যাম্পেইন নাও, সো উই হোপ বাংলাদেশ ক্যান কোয়ালিফাই ফর রিয়াল। আর প্যারালাল ফুটসালটাও চলছে, আপনার যারা ফুটসাল তো ওখানে আমরা বেশ ইনভলভ আছি মার্কেটিংয়ে, বিকজ ওখানে স্পন্সরের প্রবলেমটা অনেক বেশি। সো উই আর ট্রাইং টু হেল্প দেম আউট অলসো, যারা মানুষের একটা টিমকে ভালোভাবে দিয়ে ভালোভাবে প্র্যাকটিস করে প্রস্তুতি নিয়ে ভালোভাবে খেলে আর তারা ফিরে আসে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বাংলাদেশের ফুটবলের গ্লোবাল প্রেজেন্সটা আসলে কেমন হতে পারে 2025 সালে, সে বিষয়ে আমরা একটা ধারণা নিচ্ছিলাম এবং সেখানে ফুটবল ফেডারেশনের অ্যাক্টিভিটিসটা কি সেটা পাওয়ার করিনের কাছ থেকে জানছিলাম। তো দিন শেষে আসলে বাংলাদেশের ফুটবলের উন্নতিটাই সবাই প্রত্যাশা করে, কিন্তু যে চ্যালেঞ্জগুলো সামনে আছে সেই চ্যালেঞ্জগুলো উতরে যাওয়াটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় ভাবনার কারণ হতে পারে। যাই হোক, আরটিভির আলাপে আজকে এই পর্যন্ত।